নন্দিনী তার নিজের রুমে বসে কান্না করেই যাচ্ছে, কারণ ভাবি কিনা আমায় ভুল বুঝলো। একটু আগে ভাবি আপনি মানে কি এই ছবিগুলোই তো খুঁজছিলে বলেই স্বপ্না নন্দিনীর মুখের দিকে ছবিগুলো ছুঁড়ে মারে। ফ্লোরে বিছিয়ে আছে এনি আর সোহামের ছবিগুলো। নন্দিনী সবগুলো মন দিয়ে দেখে স্বপ্নার দিকে তাকাতেই স্বপ্না চেঁচিয়ে বলল, বোন ভাবতাম তোমায় আর তুমি কিনা, ছি নন্দিনী তুমিও সব সত্যিটা আমার কাছে লুকিয়েছ। নন্দিনীর চোখ জলে ছল ছল, তবুও ভাবি বলে কাছে যেতে চাইলে হাত দেখিয়ে স্বপ্না বাধা দিয়ে দেয়, আসবে না তুমি আমার কাছে। স্বপ্নার পিছনে এনি দাঁড়িয়ে আছে, এক গাল বাঁকা করে হাসি দিয়ে নন্দিনীকে ইশারা করছে। নন্দিনী যা বুঝার বুঝে গেল, এই ছবিগুলো এনি ভাবিকে দেখিয়েছে। তবে কেন? তবে কাজটা ভালো করেনি। আর কোন কথা না বলে স্বপ্না তার নিজের রুমে চলে গেছে। শিলা বেগম সব শুনে কিছুটা বিচলিত, শেষমেশ তুর্যটাকে ভুল বুঝলাম। সোহাম এসব করেও চুপ ছিল, এতটা কাপুরুষের জন্ম তো আমি দেইনি। নিজের অন্যায়টা স্বীকারও করেনি, আমি এমন ছেলের মা? নন্দিনী এনিকে কিছুই বলল না, শুধু এক নজর দেখে সেখান থেকে চলে এলো। এনিও শয়তানি হাসি দিয়ে রুমে আয়েস করে বসে আপেলের স্বাদ নিচ্ছে। সেই থেকে নন্দিনী রুমে বসে কাঁদেই যাচ্ছে। তুর্য বাড়ি এসে সব শুনে হতাশ হয়ে বসে আছে, কি বলবে, কোন মুখ নিয়ে ভাবির সামনে যাবে। এ কোন পরিস্থিতিতে এসে পৌঁছেছে, এর শেষ কি তা জানা নেই। স্বপ্না সোহাম তুর্য নন্দিনীর জীবনে কি নতুন মোড় আসতে চলছে না তো? কোন ঘূর্ণি ঝড় আসার আগের নীরবতা নয় তো? শিলা বেগম জায়নামাজে বিরাজমান। সোহাম দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, তবে ডাক দেওয়ার সাহস তো পাচ্ছেই না। তুর্য নন্দিনীর কাছে কখন থেকে বসে আছে, নন্দিনী নিজের মাথা হাঁটুতে গেড়ে বসে কাঁদছে। শুনুন না, ভাবি অনেক কষ্ট পেয়েছে, আমি কিছু বলতে চাইনি, এনি ভাবিকে সব বলে দিয়েছে আর ওই ছবিগুলোও দেখিয়েছে। চরম পর্যায়ে রাগ নিয়ে এনির রুমের সামনে দাঁড়িয়ে আছে তুর্য, কি করে বসে তার ঠিক নেই। তবে নন্দিনী তুর্যকে আটকে দিয়ে বললে, এখন নয়, আগে ভাবিকে দেখুন। শিলা বেগম বুকে দুহাত চেপে দাঁড়িয়ে আছে, নন্দিনী শিলা বেগমকে ধরে রেখেছে। স্বপ্নাকে কখন থেকে ডেকেই যাচ্ছে, রুমের ভিতর থেকে কোন সারা শব্দ নেই। এই নীরবতা সবাইকে ঘাবড়ে দিচ্ছে। তুর্য আর এক সেকেন্ড দেরি না করে দরজায় লাথি দেয়া শুরু করেছে, তাতেও কোন লাভ নেই, এই দরজা লাথি দিয়ে ভাঙবে না। তবে সোহামের হঠাৎ করে মনে হলো, ডুপ্লিকেট চাবি তো মায়ের রুমে, তাই দৌড়ে চাবিটা এনে দরজা খুলে ফেলেছে। দরজা খুলতেই সবাই চিৎকারে ফেটে উঠেছে। এনিও নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। সোহাম তো স্বপ্না বলে এক চিৎকার দিয়ে বসে পড়েছে। স্বপ্না নিজের হাত কেটে ফেলেছে, চেয়ারে হেলান দিয়ে পড়ে আছে, রক্তে ফ্লুর ভেসে গেছে। এত রক্ত দেখে নন্দিনী নিজের জ্ঞান হারিয়ে ফেলে। কখন যে রুমে এসে এই কাণ্ড ঘটিয়েছে তা কারো জানা নেই, তবে আমাদের এর রাত থাকা দরকার ছিল। তুর্য স্বপ্নাকে নিজে গাড়িতে শুইয়ে দিয়েছে। সোহাম স্বপ্নাকে নিয়ে বসেছে, তুর্য ড্রাইভ করছে। শিলা বেগম যেতে চেয়েও যাওয়া হলো না, নন্দিনীর হুঁশ নেই, তার উপর গর্ভবতী, আবার একা রেখে গেলে এনি যদি আরও কিছু করে বসে। স্বপ্নার ট্রিটমেন্ট চলছে, তবে বাঁচার চান্স 0.1%। এত রক্তক্ষরণ হয়েছে, এখনই রক্তের প্রয়োজন। তুর্য ব্লাডাব্যাগ ছুটে রক্তের জোগাড় দিয়েছে, কারণ তাদের দু ভাইয়ের রক্ত ম্যাচ করছে না, তার উপর অনেক রক্ত চাই। সোহাম নিথর দেহের মতো দাঁড়ানো, আসলে সবকিছুর দায় আমার। ব্যাককোট। নন্দিনীর হুঁশ আসতেই ভাবি বলে কান্নায় ভেঙে পড়েছে। শিলা বেগম নন্দিনীকে জড়িয়ে ধরে বলছে, কাঁদিস না মা, চল হাসপাতালে যাই, ওরা সবাই ওখানে আছে। এনিও কিছুটা ভয় পেয়েছে, ভেবেছিল সব দেখে সোহামকে ছেড়ে চলে যাবে, এমন কিছু একটা করবে তা তো ভাবতেই পারেনি। এখন কি হবে, আজ ওরা বাড়ি এলে হয়তো জিন্দা করব দিবে। ফোনটা হাতে নিয়ে কাকে কল দিও সব জানাচ্ছে। নন্দিনী বেশ বুঝতে পারছে এই নাটকের ডিরেক্টর অন্য কেউ। হাসপাতালের বাহিরে সবাই দাঁড়িয়ে আছে। সোহাম স্বপ্নাকে দেখতে ভিতরে গেছে, আল্লাহ রহমত করেছে, আমরা ভাবতেই পারিনি রোগীটা বাঁচবে, হয়তো কারো দোয়া বেশ কাজ করেছে, বলেই ডাক্তার চলে গেছে। ডাক্তার বলেছে একজন যেতে, তাই সোহামই গেল, এমন সময়টা শুধু তাদের জন্যে দরকার। স্বপ্নার মাথার কাছে বসে আছে সোহাম, স্বপ্না চোখ তুলে একবারও তাকাচ্ছে না। রাগ নাকি অভিমান যাই হোক, তা তো বুঝাতেই হবে। সোহাম কি বলবে, তার কোন ভাষাই খুঁজে পাচ্ছে না, তবু বলতে তো হবে, আজ স্বপ্না এই পরিস্থিতির জন্য তো সেই দায়ী। স্বপ্নার ভাইকে খবর পাঠানো হয়েছে, তবে আসতে তো দেরি হবে। আমি বড় ভুল করে ফেলেছি, আমার ক্ষমা নেই জানি, তবে এত বড় শাস্তি দিও না, আমায় ছেড়ে যেও না প্লিজ। আমি জেনে শুনে আজ তোমায় মরণের দিকে ঠেলে দিয়েছি, বিশ্বাস কর আমি এমনটা চাইনি।
তোমার যা শাস্তি আমায় দাও, তবুও নিজের ক্ষতি করো না। তুমি হিনা এই জীবনে বেঁচে লাভ কি? আমি না হয়। সোহামের মুখ থেকে আর কথা বের হতে পারল না, কারণ স্বপ্না যে এক হাতে সোহামের মুখটা চেপে ধরেছে। সোহাম স্বপ্নার হাতটা সরিয়ে বলল, এতটা ভালোবাসো আমায়, আমার মরণ চাও না, অথচ নিজে মরতে চাইছো। একবার কি ক্ষমা করা যায় না? একটা সুযোগ কি হবে না? স্বপ্না সেই আগের মতোই চুপ করে শুয়ে আছে। এমন নীরবতা বেশ ভয়ানক লাগছে। সোহাম আর বসতে পারল না, হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। ডট 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 স্বপ্না কারো সাথে একটা কথাও বলেনি। সবাই দেখা করতে এসেছিল। স্বপ্নার ভাই এই অবস্থার কথা জানতে চাইলে স্বপ্না বলেছে ভাঙ্গা প্লেটের কাজ দিয়ে। তবে বিশ্বাস করেনি, তা ওনার মুখ দেখেই বোঝা গেছে। ডট 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 স্বপ্নার শারীরিক অবস্থা ভালো হলেও মানসিক যন্ত্রণায় ভুগছে। তুর্য নন্দীকে নিয়ে কিছু টেস্ট করিয়ে নিল, এসেছে যখন একবারে করিয়ে নেওয়া যাক। সব নর্মাল, তারপরও ওর পাগলামি শেষ হয়নি। শুনে প্রশান্তি তুর্য তারপর ফুল বডির সব ধরনের টেস্ট করাতে বলছে, কারণ সাইমার মতো আর সে নন্দিনকে হারাতে চায় না। তাই আগে থেকে সতর্ক হতে হবে, দরকার পড়লে বাচ্চাও নিব না। পরের দিন সকালে স্বপ্নার কেবিনে এসেছে নন্দিনী। কাল আসেনি, সে প্রচণ্ড ভয় পেয়েছে, তাই কেউ আসতে দেয়নি। নিজের রিপোর্টগুলো নিয়ে সোজা স্বপ্নার কাছে। স্বপ্নার হাতে হাত রেখে নন্দিনী হতাশ গলায় বলল, ভাবি আপনি ভুল করছেন, এনির বাচ্চার বাবা ভাইয়া নয়। চোখগুলো সরু হয়ে আসছে স্বপ্নার। কড়া গলায় নন্দিনীকে বলল, শাক দিয়ে মাছ ঢাকতে এসেছ? না ভাবি, আমি সত্যি বলছি, এনির বাচ্চা অন্য কারো ভাইয়ার নয়। নন্দিনীর এমন কথায় স্বপ্না হতবাক। কি বলছো তাহলে কে? নন্দিনী স্বপ্নার মাথায় হাত দিয়ে বলল, আগে বাড়ি তো আসুন। তবে স্বপ্না বুঝতে পারছে কোন কিছু না জেনে এমনি এমনি নন্দিনী কিছু বলবে না। কমা 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 বিকেলও স্বপ্নাকে বাড়ি নিয়ে এসেছে। তবে সোহাম বহু দূর দূর থাকে। স্বপ্না সোহামের মুখ দেখতেও রাজি নয়। এখানে ফিরে আসার কারণ শুধু শাশুড়ি, কারণ উনাকে নিজের মায়ের আসনে বসিয়েছি। মা মরা মেয়েকে এই বাড়িতে ঠাঁই দিয়েছিলেন উনি, নয়তো ভাইয়ার ভরসায় কখনো স্বামীর ঘর করা হতো না। স্বপ্নার ভাই তুর্যের সাথে কিছু কথা বলে স্বপ্নার থেকে বিদায় নিয়ে নিল। একবার ও স্বপ্নাকে বলেনি বাড়ি যাওয়ার কথা। আসল কারণ তো এটাই ছিল, মরতে চাওয়া। কারণ ভাইয়ের সংসারে তো ঠাঁই হবে না, সোহামের সাথে থাকাও সম্ভব না। সে তো এখন অন্য কারো হয়ে গেছে, কেন একটা মেয়ের জন্য বাধা হব? সে তার বাচ্চাকে নিয়ে স্বামীর ঘর করুক। স্বপ্না সেই নিজের রুমটা ভালো করে দেখে নিল। এই এক হাতে ব্যান্ডেজ থাকা সত্ত্বেও আরেক হাত দিয়ে সুটকেসে কাপড় ভরে টানতে টানতে বেরিয়ে এলো। সবার চোখ স্বপ্নার দিকে। নন্দিনী দৌড়ে এসে স্বপ্নার হাত থেকে টান দিয়ে সুটকেসটা নিয়ে নিল। স্বপ্না তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, ভয় পেয়েও না, বাড়ি ছেড়ে যাচ্ছি না, তবে আমার আসল জায়গায় যাচ্ছি। আসল জায়গা? সোহামের প্রশ্নে স্বপ্না শিলা বেগমের দিকে তাকিয়ে বলল, মা ডেকেছি আপনায়, তাই আপনাকে ছেড়ে যাওয়ার কোন জায়গা নেই। তাই আপনার পায়ের তলায় একটু ঠাঁই দিন। দাসী হয়েই পড়ে থাকব। সবার চোখের পানি বেয়ে পড়ছে। নন্দিনীও বেশ কষ্ট পাচ্ছে। স্বপ্না নন্দিনীর কাছে এসে ওর হাতটা ধরে বলল, আমি সেদিনই বুঝতে পেরেছিলাম, সব জেনে তুমি চলে গিয়েছিলে, কিন্তু আবার ফিরে এলে কেন? তুমি তো তুর্যকে ভালোবাসো না যে ওর টানে ছুটে আসবে। তখনই সন্দেহ হয় আমার, তারপর এনি সব সত্য বলে দিয়েছে। ডট ডট সোহাম নিচের দিকে তাকিয়ে আছে। এনিকে ডেকে বলল, তোমার জিনিসপই নিয়ে তোমার ঘরে যাও, আমি গেস্ট রুমে থাকব। কি বলছো, পাগলের মতো কোথাও যাবে না, তুমি ওই রুমেই থাকবে। সোহামের শক্ত কথায়ও স্বপ্নার মন ভুলেনি, তবে এবার শান্ত নয়, রাগে গলা ফাটিয়ে বলল, একটা কথা বলার চেষ্টা করবে না? এত বড় ছোট মনের মানুষ তুমি ছি। নিজের দুষ্টা যখন তোমার ছোট ভাই নিজের কাঁধে নিচ্ছিল তখন কেন বলনি? যখন নন্দিনী রাগে দুঃখে বাড়ি ছেড়ে চলে যেতে চাইল তখন কেন ওকে আটকিয়ে সব সত্য বলনি কেন? তুর্য তো নিজের সংসারের চিন্তা করেনি, অনাগত বাচ্চার চিন্তাও করেনি, চেয়েছে তোমায় বাঁচাতে। তুমি তো জানতে ও প্রেগনেন্ট, তাহলে কেন এত বড় ধাক্কা সইতে দিলে? আজ যদি আমার জায়গায় নন্দিনী কোন উল্টা পাল্টা করে বসতো তাহলে ওদের বাচ্চা বেঁচে থাকতো? কি হলো, চুপ কেন? সারা জীবন খুনি হয়ে বাঁচতে কপাল ভালো, নন্দিনী এমন কোন কাজ করেনি। কি হলো ওর দাও? তুমি এতটা নীচ তা আমার জানা ছিল না। নিজের স্বার্থের জন্য অন্যের ঘরে আগুন যে লাগাতে পারে সে আমার স্বামী নয়। নিজের ছোট ভাইয়ের সংসার ভাঙছিল, তুমি চুপ ছিলে। এত বড় একটা কাণ্ড ঘটিয়েও, ছি। সোহাম মাথা নত করে সব মুখ বুজে সয় নিল, কারণ এটা তো তার পাওনা। না ভাবি, ভাইয়া সব বলতে চেয়েছিল, আমি ভাইয়া কসম দিয়ে থামিয়ে দিয়েছিলাম। তুর্যের কথায় স্বপ্না হেসে উড়িয়ে দিয়ে বলল, বাহ কসম। তুমি এত কসম পালনকারী কবে থেকে হলে?
কত কসম ভেঙ্গে আজ কসমের দোহাই দিয়ে বসেছিল। স্বপ্নার কথা শুনে সোহাম কিছুটা রেগে বলল, এই যে নিজের ক্ষতি করতে চলছিলে ঠিক এই ভয়টার জন্যই চুপ ছিলাম, হারাতে চাইনি তোমায় তাই। একটা ভুল হয়েছে, তবে এর শাস্তি এত বড় নয় যা তুমি আমায় দিতে চলছিলে। আর যদি মরার এতই শখ তাহলে নাও আমার হাতে একবার ছুরিটা চালিয়ে তোমার হাতে চালাও, দুজনে চলে যাই। স্বপ্না কোন কথা শোনার পায় নয়, তবে এনির ভিতরে ভয়, কারণ স্বপ্নার রুমে যাওয়া সম্ভব না, কারণ নন্দিনী আধা ঘন্টা ধরে এনির দিকে চোখ পাকিয়ে চেয়ে আছে। এনি নিজের ঢুক গিলে আবার গেস্ট রুমে গিয়ে দরজা লক করে বলল, আমি এখানেই থাকবো, কারো রুমে যাব না। আগে তো যান বাঁচাই। কমা রাত হয়ে গেছে, স্বপ্না ড্রয়িং রুমে বসে আছে, তুর্য বহুবার বলেও নিতে পারেনি। সোহাম তো কাছে আসতেও ভয় পায়। নন্দিনী স্বপ্নাকে বহু কষ্টে নিজের রুমে নিয়ে শুইয়ে দিয়েছে। সোহামের যে কান্নার শেষ নেই, কি করবে সে? এত সুন্দর সংসার সে নিজ হাতে নষ্ট করেছে বিমা দোষে, স্বপ্নার শাস্তি। তুর্য বেশ চিন্তায়। 6 দিন হয়ে গেছে স্বপ্না নন্দিনীর রুমেই টিকেছে। তবে তুর্যের বেশ কষ্ট হচ্ছে, একা ঘুমাতে না আছে তুলি না ওর মাধুর ছাই, তবে ভাই ভাবির জন্য মনটা বড় কাঁদে। শিলা বেগমের সারা শব্দ বন্ধ, রুমে পড়ে থাকে সারাদিন। নন্দিনী বেশ বুঝতে পারছে এনি কি চাইছে, তবে যা চায় তা দিয়ে দিবে নন্দিনী। এর তো একটা বিহিত করা চাই। ভাইয়া ভাবিকে প্রচণ্ড ভালোবাসে, সেই ভালোবাসার ঘরে চগুন লাগানো কারিকে ছাড়া চলবে না। কদিন হলো তুর্যের মুখটাও ভালো করে দেখা হয় না, সময়ই পায় না। স্বপ্না যদি আবার কিছু করে বসে, সেই ভয়ে ওর কাছে কাছে থাকা হয় সারাক্ষণ। কদিন ধরেই নোটিশ করছে এনি কারো সাথে ফোনে আলাপ করছে। নন্দিনী শুধু একটা চান্স চায় এনিকে ধরার, তার জন্য বহু ট্রাই করেছে। তবে এনি কম চালাক মেয়ে নয়, বার ফসকে গেছে। তারপরও হাল ছাড়েনি। সোহাম বার স্বপ্নার কাছে গিয়ে ক্ষমা চেয়ে যাচ্ছে, তাতেও কোন লাভ হলো না। তাই সোহাম ঠিক করল এখানে আর থাকবেই না। বিদেশে সে নিজেই পাড়ি জমাবে, কারণ যে এখানে নিজের বলতে মা, ভাই, বউ কেউ রইল না, সবাই অপরাধীর মতো ট্রিট করে, তাদের কাছে থাকার চেয়ে না থাকাই ওম। তুলিকে নিয়ে অনেকক্ষণ ঘুরে এসেছে তুর্য। মাথায় যে কি ঘুরপক খাচ্ছে, কে জানে। নন্দিনী তুলিকে আজকাল কোলে নেয় না, অবশ্য তুলিও বায়না করে না, কারণ তুর্য বলেছে ওকে মাম্মামের কোলে চড়ো না, মাম্মাম তোমায় খেলার জন্য বড় পুতুল নিয়ে আসবে। সেই দাঁত বের করা হাসি, তাই নন্দিনীর আঁচল ধরে হাটে বসে খেলা করে, তারপরও কোলে চড়ে না। খুব লক্ষ্মী মেয়ে তো। তুর্য উসাদ হয়ে ছাদের কিনারায় দাঁড়িয়ে আকাশটা দেখছে। চাইছে না এক ঝামেলার মাঝে অন্য ঝামেলা আনতে। নন্দিনীকে হারানোর ভয়টা বেশ জোর সুর করে হানা দিচ্ছে ওকে, না পারছে বলতে, না পারছে সইতে। গতকাল সালাম সাহেবকে দেখেছিল কারো সাথে কথা বলছে। কিছুটা কাছে যেতেই শুনতে পেল, তুমি চিন্তা করো না নিলয়, সব ঠিক হয়ে যাবে। নিলয় নামটা শুনে ভিতরে রুহটা যে কেঁপে উঠেছিল তখন, এই কি সেই নিলয় যার জন্য নন্দিনীকে কাছে পেলেও তার মনটাকেও আজ পর্যন্ত ছোঁয়া হলো না? তবে সালাম সাহেবের আড়ালে থেকেই চলে এসেছিল। এই কি সেই যার জন্য নন্দিনী পিছন ছুটেছিল? কমা রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, স্বপ্নার চোখ লাগতেই নন্দিনী রুম ছেড়ে বাহিরে এসেছে। উদ্দেশ্য এনির রুম, তবে পা চলতে চলতে থেমে গেল তুর্যের রুমে। কয়েকদিন ধরে সোহামের রুমেই রাত কাটাচ্ছে, উনার অন্য কোথাও ঘুম হয় না। নন্দিনী ভালো করেই জানে, তাদের জেঠুর বাড়ি যাওয়া পর জানা হয়েছিল, তবে এখানে এতটা দিন কিভাবে রয়েছে কে জানে। দরজাটা ধরতেই খুলে গেল, ওমা, লক করে ঘুমায় না নাকি দুই ভাই? ভিতরে উকি দিতেই দেখা মিলল তুর্য বুকের উপর হাত দিয়ে শুয়ে আছে। তবে ভাইয়া টাকই আজ কি বাড়ি আসেননি নাকি ছাদে চলে গেছে রোজগারের মতো? হতেও পারে, নিজেই নিজের প্রশ্নের ওর দিয়ে তুর্যের পাশটায় আয়েশ করে বসেছে। আজ খুব ইচ্ছা করছে তুর্যের মাথায় হাত বুলাতে। তবে ইচ্ছাকে মনের ভিতরে চাপা দেয়া স্বভাবের মেয়ে নয় নন্দিনী। পাশে বসেই বেশ করে তুর্যের মাথার চুলগুলো এলোমেলো করে হাত দিয়ে বিলিয়ে যাচ্ছে। এই মানুষটার জন্য কেন যে এত মায়া হয় নিজেরই জানা নয়। আচ্ছা, এখন যদি নিলয় আসে তাহলে কি উনাকে ছেড়ে চলে যেতে পারবো? না কি সব ভাবছি নিলয় আসবে কোথা থেকে, আর আসলে তো আমি যাব না, এই রাগী মানুষটাকে ছাড়তে পারবো না কিছুতেই না। আর তুলি, না ওকে ছাড়া এক মুহূর্ত তো শ্বাস চলবে না গো। এখন তো আমি মা হব, উনি ইচ্ছার বিরুদ্ধে আমায় যে মা হওয়ার সুখটা দিয়েছে তা তো মানতে হবে। মলিন মুখটায় হাসির রেখা ফুটে উঠেছে, তুর্যের মাথায় হাত বুলাতে বুলাতে ওর পাশটায় বেশ করে আধশোয়া হয়ে রয়েছে। চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে এসেছে। মাঝরাতে সোহাম ছাদ থেকে এসে তুর্যার নন্দিনীকে দেখে মুচকি হাসি দিয়ে দরজাটা বাহিরে থেকে লক করে বেরিয়ে গেছে। তবে কোন পুরনো ফিল্মের মতো সোফায় শুতে নয়, সোজা স্বপ্নার কাছে, আজ বহু দিন পর ওর পাশে গিয়ে শুয়ে আছে। শেষবারের মতো একটু আদর করতে চায় তাই।
কাল তো চলেই যাব, পাসপোর্ট টিকিট সব রেডি। আজ রাতটা না হয় শেষবারের মতো ওকে ছুঁয়ে দেব। কমা 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 কমা। ভোর সকালে চিৎকারে আওয়াজ স্বপ্নার রুম থেকে। সোহামের সাথে ঝগড়া করছে। কি হলো তুমি এখানে? আর এসব কি কি করেছো? সোহাম নিজের টি শার্টটা গায়ে দিয়ে উঠে যেতে যেতে বলল, যা মরার মতো পড়ে ঘুমাও, তাতে বহু কিছু করা যায়, তবে ভয় নেই, বাজে কিছুই করিনি, কারণ তুমি আমার বউই, তাই না? ডট 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 ডট। নন্দিনী আড়মোড়া ভেঙ্গে উঠতে গিয়েও উঠতে পারছে না, বাধা পড়েছে তুর্যের হাতের বাঁধনের কাছে। তুর্য রাতে নন্দিনীকে পাশে পেয়ে বহু শান্তি পেয়েছে। নন্দিনীকে ঠিক করে শুইয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে শুয়েছিল। আজ কোন রাগী নয় নন্দিনী, বরং এভাবে আগলে না শুলে হয়তো রাগ হতো। ধীরে ধীরে তুর্যের বাঁধন থেকে বেরিয়ে চলে এসেছে। তবে বাহিরে যে তুফান, তার কি করবে? স্বপ্না রাগে গিজ গিজ করছে, নন্দিনী কি করে পারল এমনটা সোহামকে আমার কাছে দিয়ে চলে গেছে? নন্দিনী তো এই বিষয়ে কিছুই জানে না, তবে সোহামকে ওই ঘর থেকে বের হতে দেখে সব বুঝে গেছে। স্বপ্নার চোখের আগুন সইতে না পেরে সোজা রান্না ঘরে ছুটেছে। স্বপ্নাও পিছন পিছন গিয়ে নন্দিনীর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, এটা কি হলো নন্দিনী? নন্দিনী নিজের ঢুক গিলে বলল, ভাবি আসলে আমি রাতে ওনার ঘরে গিয়েছিলাম, তারপর। স্বপ্না নন্দিনীর মুখ চেপে বলল, বাস বাস, আর বলতে হবে না। নিজের মুখটা ছাড়িয়ে নন্দিনী আবার বলল, না না ভাবি, আগে শুনুন না। স্বপ্নার রাগী চোখ কিছুটা মায়ালু ধারণ করে বলল, আর বলতে হবে না, তোমার স্বামীর কাছে গেছো বেশ ভালো, তা আমায় কইফ তো দিবে কেন? আর দুষ্টা তো আমারই, কোথায় তোমরা এখনকার সময়টা উপভোগ করবে, নিজের অংশকে নিয়ে স্বপ্ন বুনবে, তা নয় আমি মাঝখানে এসে সব নষ্ট করলাম। না না ভাবি আপনি। আরে থাক থাক, কাজে মন দাও বলে নন্দিনীর কথাটা শেষ আর করতে দিল না। কমা 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 কমা। দুপুরে সোহাম বেশ তুর জোর হয়েই রেডি হয়েছে, হাতে বড় লাগেজটা নিয়ে বেরিয়ে শিলা বেগমের কাছে গিয়ে বলল, মা একটা কথা বলার ছিল। শিলা বেগম একবারও সোহামের দিকে তাকায়নি, তাই দেখতে পেল না ছেলের মলিন হয়ে যাওয়া মুখটা কিভাবে শুকিয়ে আছে। কোন ও না পেয়েও সোহাম নারাজ নয়, এটা তো হবারই ছিল। ওরের অপেক্ষা না করেই বলল, মা আমি চলে যাচ্ছি। এই সংসারের অশান্তি আমিই চলে যাচ্ছি। নন্দিনী বলল, এনি ও চলে গেছে, আর আসবে না কখনো ফিরে, ওর চাওয়া ছিল টাকা, ওই টাকা পেয়ে সে চলে গেছে। তুর্য, শিলা বেগম আর সোহাম স্বপ্না জনই হতবাক, মানে কি নন্দিনী কি বলল? এনি চলে গেছে, কখন গেল, কি করে গেল? নন্দিনী একটুও অবাক নয়, কারণ তো আছেই। স্বপ্নার কাছে এসে নন্দিনী বলল, আপনাদের হয়তো জানা নেই, তাই আমি সব বলি। ভাইয়ার নয়, এনির বাচ্চার বাবা, এনির বয়ফ্রেন্ড পিয়াস, যে কি না টাকার লোভে পড়ে নিজের বাচ্চাকে সোহামের বলে চালিয়ে মোটা অঙ্কের টাকা চাইতে চেয়েছিল। এনি প্রথম রাজি না হলে ওপরে রাজি হয়ে যায়। এনি আগেই সোহাম ভাইয়াকে ফাঁসাতে চেয়েছিলে, তবে পারেনি, তাই মদের নেশায় ফেলে নিজেকে সফল করেছিল। আর তারপর থেকেই ব্ল্যাকমেইল শুরু হয়। নানাভাবে ভাইয়ার কাছ থেকে টাকা হাতিয়েছে, নয়তো ছবিগুলো সব ভাবিকে দেখিয়ে দেওয়া, ভয় দেখিয়ে। ভাইয়াও আপনাকে হারাতে চায়নি, তাই সব কামাই এনির হাতে তুলে দিত। এতেও ইনি শান্ত হয়নি, তারপর আরও নোংরা খেলায় মেতেছে। নিজেকে ভাইয়ার বাচ্চার মা হতে চলেছে বলে বিয়ের জন্য প্রেশার দিতে থাকে। তারপরও শান্ত নয়, টাকা তো সব হাতিয়ে নিয়েছিল। তারপর তুর্য, মানে আপনার দেবর, যখন এনিকে বলল ভাইয়াকে ছেড়ে দিতে, সে দ্রুত রাজি হয়ে গেছে, কারণটা ছিল ভাইয়া নিঃস্ব, আর এবার তুর্যের কামাইয়ের দিকে নজর ছিল। দুদিন আগেই আমি এনির মোবাইলের মেসেজগুলা চেক করে সব তথ্য পাই। তারপর ওকে সোজাভাবে টাকার অফার করেছি। সে প্রথম রাজি তো হতে চায়নি, তবে টাকার জন্যই এত কিছু, সেই টাকা যখন পাচ্ছে তাতে আর লস নয়। আমি ওকে বলেছিলাম কত টাকা চাই, লোভী মেয়ে 1 কোটিতে রাজি হয়ে গেছে। আমি তো ওকে 2 কোটি চাইলেও দিয়ে দিতাম। আর এই নিন ওর সব ভিডিও, নিজ মুখে সব স্বীকার করেছে, আর এই স্টেম পেপারে সাইনও করেছে। এনি ভাইয়াকে ফাঁসাতে চেয়েছিল, এখানে সব প্রমাণ, কিসের পেপারস? তুর্য হাতে নিতে নিতে। তুর্য পেপারসটা দেখে হা হয়ে আছে। নন্দিনী আবার একটু হেসে বলল, আরে মশাই, কাগজে কলমে শুধু আপনারা নন, আমরাও পারদর্শী। স্বপ্নার হাতে কাগজটা দিয়ে নন্দিনী মুখে চিতল হাসি দিয়ে বলল, ভাবি এতে লিখা আছে এনির বাচ্চার বাবাকে, এবং আর জীবনে আমাদের কাছে এসে কোন রকম ব্লেকমেইল করতে পারবে না, আর এই রইল ছবির সব নেগেটিভস। স্বপ্না তো ধপ করে বসে পড়েছে, চোখে পানি নিয়ে নন্দিনীকে প্রশ্ন করছে, বাচ্চাটা না হয় তার নয়, তবে আমায় তো ঠকিয়েছে, তা তো ঠিক? নন্দিনীর মুখে আর ওর নেই, কি আর বলবে, তবে সোহাম কিছুটা বিচলিত, এতগুলো টাকা কোথায় পেলে নন্দিনী? আরে ভাইয়া আমার কাছে ছিল তো, তার থেকেই কিছু দিয়েছি। নন্দিনীর কথায় সবাই অবাক, এই মেয়েটা কি মানুষ নাকি না,
এতগুলো টাকা কেউ নিজের ভাসুরের সংসার বাঁচাতে দিয়ে দেয়? শিলা বেগমের এমন আশ্চর্যজনক কথায় নন্দিনী একটু বসে বললে, মা, ভাসুরের নয়, আমার সংসারটা বাঁচিয়েছি। কারণ ভাইয়া ভাবির কষ্টে উনিও তো কষ্ট পাবে, আর উনি পেলে আমিও তো পাবো। তুর্য বেশ খুশি, আজকাল নিজের সংসারটা বেশ বুঝে নিয়েছে। কমা 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 তবে প্রশ্ন একটাই থেকে যায়, সোহাম কি ক্ষমা পাবে কিনা? সে তো সত্যি অন্যায়টা করেছে। মেয়েরা তো স্বামীর ভাগ কাউকে দেয় না, তাহলে এমনটা করার পর কি স্বপ্না মেনে নিবে? আবার নতুন করে সংসার শুরু করবে? নন্দিনী স্বপ্নার পাশে দাঁড়িয়ে আছে। তুর্য আর সোহাম বেরিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। স্বপ্না একবারও বাধা দেয়নি। সোহাম একা যেতে নিলে তুর্য বাধা দিয়ে সোহামের সাথে যায়। ডট 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 ভাবি, পারবেন তো ভাইয়াকে ছাড়া থাকতে? নন্দিনীর প্রশ্নের ওরে কোন সাড়া না পেয়ে আবার তুলিকে এনে ওর মাথায় স্বপ্নার হাত রেখে বলল, এবার বলুন ভাবি, পারবেন তো ভাইয়াকে ছেড়ে থাকতে? ভাইয়া কিন্তু ফিরে আসার জন্য যাচ্ছে না। স্বপ্নার দুচোখের পাতা বন্ধ হয়ে এসেছে। না, সে তো পারবে না থাকতে তার সোহামকে ছাড়া। কেন দূরে যেতে হবে? আমায় কয়দিন সময় তো দিতে পারতো নাকি? হয়তো সময়ের সাথে ঘাটাও শুকাতো। স্বপ্নার ওর পেয়ে নন্দিনী বেশ খুশি, সেই খুশিতে নাচতে ইচ্ছা করছে। তুজকে ফোন দিয়ে স্বপ্নার হাতে ধরিয়ে দিয়েছে। নিন ভাবি, উনার কাছে বলুন ভাইয়াকে ফিরিয়ে আনতে। কমা 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 চোরের মতো দাঁড়িয়ে আছে স্বপ্নার সামনে সোহাম। স্বপ্না কি বলবে বুঝতে পারছে না, কোথা থেকে শুরু করবে। সোহাম দৌড়ে এসে স্বপ্নাকে জড়িয়ে ধরে বলল, মাফ করে দাও না প্লিজ, এ জীবনে এমন ভুল দ্বিতীয়টি হবে না। দাও না স্বপ্না, আমি তোমায় নিয়ে বাঁচতে চাই। আমাদের যখন বাচ্চা হবে তাকে নিয়ে ঘুরতে চাই, ওকে বুকে জড়িয়ে ঘুমাতে চাই। দাও না, মাফ দাও না। স্বপ্নাও তো পারল না মাফ না দিয়ে থাকতে। সম্পর্কটা ঠিক হওয়াতে সবাই খুশি, বিশেষ করে শিলা বেগম। তুর্য নন্দিনীর কানের কাছে এসে বলল, নাও এবার আর চুপি চুপি আমার কাছে আসতে হবে না, রুজি তোমার পাশে পাবে। পাশে পাওয়ার কথা শুনে নন্দিনীর কোন রিয়েকশন নেই, কোন খেয়ালে ডুবেছে কে জানে। কমা 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 নন্দিনীর 8 মাস শেষ হয়ে 9 মাসে পা দিয়েছে। যা জ্বালাতন করে না মেয়েটা। তুর্য খুবই যত্ন নেয় নন্দিনীর, কারণ মনের ভিতরের ভয়টা এখনো কাটেনি। শুধু সেই ভয় সাইমার মতো যদি মাসে 2 বার ডাক্তারের কাছে নিয়ে সব টেস্ট করিয়ে আনে। ডক্টর ফারহানা বেশ অবাক, এটা কেমন মানুষ, এত টেস্ট কেন করাতে হবে? এই তো সেই জল্লাদ, কিছুদিন আগে কত কষ্ট দিয়েছে, আর এখন দেখো কত প্রেম। ফারহানা নন্দিনীর কাছে শুধু জানতে চায়, আপনার স্বামীকে কবে মাথার ডাক্তার দেখাচ্ছেন? বলেই দুজনে অট্টহাসিতে ফেটে ওঠে। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। তুর্য বাহিরে দাঁড়িয়ে আছে। 1 মাস ধরে তুর্য কোন বেশি কথা বলে না নন্দিনীর সাথে, তবে নন্দিনী ভেবেছে হয়তো উনার সাইমার মতো আমার কিছু হয়, সেই ভয় হয়তো উনাকে গিলে খাচ্ছে। তবে তা নয়, বিষয়টা বেশ উল্টো। তুর্য একজন উকিল, সত্য উদ্ঘাটন করতে তার সময় লাগে না। সে বহু কষ্টে লোক লাগিয়ে নিলয়ের বাসার ঠিকানা জোগাড় করে, এবং সব জানে। নন্দিনী আর নিলয় একে অপরকে ভালোবাসত, কলেজে পড়াকালীন থেকে নিলয় তো ওর জন্য পাগল ছিল। আর তাদের বিয়ের ডেট ফিক্সড কার্ডও ছাপানো হয়েছিল। তাদের লাভ স্টোরি জানার পর একটা প্রশ্ন বারবার মনে হয়, তাহলে বিয়েটা বন্ধ হলো কেন? আর সালাম সাহেবই বা নিলয়ের সাথে দেখা করে কি আলাপ করে? কিন্তু নন্দিনীকে এ বিষয়ে কিছু জানায়নি কেন? তবে নিলয় কোথায় আছে, বিয়েটা কেন হলো না, তা তুর্যকে বের করতেই হবে, নয়তো সারা জীবন এই বুকের ভিতরে পাথর চাপা নিয়ে বাঁচতে পারবে না। পারবে না সে রোজ নন্দিনীকে হারানোর ভয় কাটাতে। নন্দিনীর চেকআপ করে বের হতে গিয়েও পারল না। বের হওয়ার সময় একটা কেবিনের ভিতরে নজর চলে গেল। কেবিনের ভিতরে কেউ শুয়ে আছে, হাতে স্যালাইন, উল্টো দিক শুয়ে থাকার কারণে আর মুখটা দেখা হলো না, তবে বেশ কাছের মানুষের গন্ধটা পাচ্ছে। তুর্য নন্দিনীকে টেনে সেখান থেকে নিয়ে এলো, মনে হচ্ছে জোর করে আনছে। কমা 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 রাতে সালাম সাহেব খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে যাবে, তখনই দরজায় কোহিনূর বেগমের পাশে চোখ গেল। আরে জামাই বাবা, যে এত রাতে, নন্দিনী ঠিক আছে তো? তুর্য মাথায় হ্যাঁ সূচক সম্মতি দিয়ে বলল, আপনার সাথে একটা কথা ছিল, একটু কাজের ব্যাপারে আর কি। কোহিনূর বেগম ছাদে 2 কাপ চা পাঠিয়ে দিয়ে নিচে বসে রইল, হয়তো কোন কাজ নিয়ে আলাপ হবে। তাই এটা নিয়ে এত মাথা না ঘামানোই ভালো। তবে খবরটা মেয়ের কানে ঠিক পৌঁছে দিয়েছে। বাবা, আমি যে এখানে এসেছি তা আপনার মেয়ে জানে না। সালাম সাহেব এবার কিছুটা গম্ভীর হয়ে চেয়ারটায় বসলেন, কারণ তুর যেমন কিছু বলতে এসেছে তা নন্দিনীকে জানানো উচিত নয়। তবে তা কি হয়তো সেটাও আন্দাজ করেছে। তুর্য নিজের মনটাকে শক্ত করেই প্রশ্ন করেল নিলয়কে। তুর্যের প্রশ্নে সালাম সাহেব একটুও বিচলিত নয়, তিনি জানতেন এমন কিছুই একটা হবে। নিজের মুখে তুচ্ছ হাসি একে তুর্যের কাঁধে হাত দিয়ে বলল, নিলয় হয় নন্দিনীর ভালোবাসা।
বাবা যদি তাই হয় তাহলে আমি কেন মাঝখানে এলাম? আর নিলয় কোথায়? আপনাকে দেখেছি ওর সাথে যোগাযোগ আছে। কিন্তু নন্দিনীর সাথে যোগাযোগ নেই কেন? আর যে মানুষ দুটো বিয়ে করতে পর্যন্ত এগিয়ে গিয়েছিল তাদের বিয়েটাই বা বন্ধ হলো কেন? তুর্যের পাশে নিজের চেয়ারটা মুখোমুখি বসে সালাম সাহেবের মুখের দিকে চেয়ে আছে তুর্য, কখন মুখটা নাড়িয়ে ওর সব প্রশ্নের ওর দেবে। মেয়ের ইচ্ছাতেই নিলয়ের সাথে বিয়ে ঠিক করি, নিলয় আমার এক বন্ধুর ছেলেও বটে তাই অমত করিনি। বিয়ের কার্ড ছাপিয়ে যখন সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে তখন আমার কাছে ফোন আসে নিলয় নাকি দেশ ছেড়ে চলে গেছে, সে নন্দিনীকে বিয়ে করতে চায় না। তবে এগুলো মিথ্যা ছিল পরে জানতে পারি। তুর্য বেশ মন দিয়ে সালাম সাহেবের বলি শুনছে। সালাম সাহেব নিজের কান্নাকে দমিয়ে আবার বলতে লাগল, আমরা বেশ বিপাকে পড়ে গেছি, নন্দিনীকে সব তো জানাতেই হবে। তারপর নিলয়ের বাবা মায়ের সাথে বেশ কথা কাটাকাটিও হয়। আমি নন্দীকে বলেছিলাম তর ভালোবাসার মূল্য দিতে গিয়ে আমার ইজ্জত হারিয়েছি। কোথায় তর নিলয় এলো না তো বিয়ের নাম শুনতাই পালিয়েছে, ভালোই হলো বিয়ের পরে তো আর পালায়নি। নন্দিনীও জেদ ধরে বসে ওই নির্ধারিত দিনেই সে বিয়ে করবে। নিলয়কে দেখিয়ে দেবে সংসার করে, আর আমার সাথেও রাগ করেছে আমি তাদের ভালোবাসায় প্রশ্ন তুলে ইজ্জতের দোহাই দিয়েছিলাম। নিলয় নন্দিনীকে কি বলেছে তা আমার জানা নয়। 2 দিন নন্দিনী বেহুশ ছিল, নিলয়ের জন্য আর সেই পাষণটা কেমন করে এই মিষ্টি মেয়েটাকে ছেড়ে চলে গেল। তখন তোমার মায়ের সাথে আমার দেখা হয় আর তোমার সম্পর্কে সব শুনে আমার বেশ পছন্দ হয়। তাই রাজি হই আর নন্দিনীও কিছু জানতে চায়নি তোমার বিষয়ে কারণ তার ভিতরে কষ্ট আর রাগ দুটোই ছিল। ডট 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 তুর্য সব শুনে আরও প্রশ্ন জাগল। তাহলে নিলয়ের বিয়ে না করার কারণটা কি ছিল? আর আপনি কেন ওর সাথে যোগাযোগই রাখছেন? সালাম সাহেব এবারের প্রশ্নে কিছুটা চিন্তিত, কি বলবে তা ভাবছে। বাবা বলুন আমি কথা দিচ্ছি সত্যিটা নন্দিনী কখনোই জানবে না। তুর্যের কথায় সালাম সাহেব কান্নায় ভাসছে, কি করে বলবে তা, দুচোখের পানি মুছে তুর্যের দিকে তাকিয়ে বলল নিলয়ের ব্রেন ক্যান্সার। এই একটা শব্দ যেন সব তুরপড়া করে দিচ্ছে কি বলল এখন? তুর্যের অপলক দৃষ্টিকে ছেদ করে নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, নিলয় একজন আর্টিস্ট, সে বিদেশে কোন এক বড় আর্ট গ্যালারিতে তার পেন্টিং উপস্থাপনের সুযোগও পেয়েছিল, আর সেই সুবাদে মেডিকেল টেস্টও করিয়েছিল। বিদেশে পাড়ি দেওয়ার ব্যাপারটা নন্দিনীকে বলেনি, চেয়েছিল বিয়ের পর সারপ্রাইজ হবে। তবে সেটা উল্টো ওর জন্যই হয়। রিপোর্ট পেতে পেতে 2 দিন লেগে গেল, তখন বিয়ের সব ঠিক, সে চায়নি এই দুদিনের জন্য নিজের সাথে নন্দিনীকে জড়িয়ে ওর জীবনটা নষ্ট করতে। প্রথমে আমরাও জানতাম না, বিয়ে ভাঙ্গার জন্য অন্য মেয়েকে দেখিয়ে বলেছিল নিলয় তাকে ভালোবাসে এবং বিয়ে করবে, যতটা সম্ভব ভুল বুঝিয়েছিল যাতে ভুলে যায় নিলয় নাকম মানুষটাকে। এখনো কেউ জানে না, শুধু ওর মা বাবা আর আমি, তোমার শাশুড়িও জানে না। নিলয়ের খবর শুনে ওর বাবা স্ট্রোক করে, তাই বন্ধুত্বের টানে ছুটে গিয়েছিলাম, সে দিন তোমাদের বিয়ে ছিল। তখন সব জানতে পারি, কিন্তু কিছুই করার ছিল না। তুর্য হতাশ হয়ে আছে, কি বলার ছিল কিছুই হলো না। কতটা রাগ ছিল নন্দিনীর উপর, ভেবেছিল ওকে ঠকিয়ে আমার কাছে এসেছে, ছি ছি কি নিচু মন আমার। নিজেকে ছোট লাগছে, নিলয়ের কাছে কতটা ভালোবাসলে এমন করা যায়? নিলয় তো এক মহাপুরুষ। সালাম সাহেব তুর্যকে ডেকে বলল, বাবা তুমি ওর সাথে দেখা করবে একবার। বারবার আমার কাছে অনুরোধ করে নন্দিনীর স্বামীকে দেখার, তবে সত্যটা জানলে যদি নন্দিনীর সমস্যা হয় তাই তোমার সামনে আসে না। প্রায় চুপি চুপি দেখতে আসে তোমাদের। সালাম সাহেবের কথায় তুর্য কিছুটা আইডি করেই বলল, তাহলে টুম্পার বিয়েতে নিলয় এসেছিল? হ্যাঁ, ওকে ফলো করে মার্কেটেও গিয়েছিল, নন্দিনী নাকি ওকে দেখে ফেলে তাই সেখান থেকে চলে আসে। সালাম সাহেবের কথা শেষ না হতেই আবার প্রশ্ন, এখন নিলয় কোথায়? হাসপাতালের বিছানায়। ব্রেন ক্যান্সারের লাস্ট স্টেজে, 2 মাস খুব হলে বাঁচবে। আমি দেখা করব বাবা। সালাম সাহেব বেশ শান্তি পেল তুর্যকে সবটা বলে, কতদিন যে বুকের পাথরটা চাপা দেওয়া ছিল। ডট 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 কমা 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 কমা। রাতে বাড়ি ফিরতেই নন্দিনীর প্রশ্নের জবাব দিতে দিতে শেষ, আপনি আমায় বাড়িতে নিয়ে গেলেন না কেন? আমিও তো যেতাম। আরে এত ব্যস্ত হচ্ছ কেন? বিছানায় বসিয়ে দিয়ে বলল, কালকে উনাদের আসতে বলে এসেছি, তুমি না দেখা করবে তাই তো গেলাম। তুর্যের বুকে মাথা রেখে নন্দিনী চোখ দুটো বন্ধ করে বসে আছে। কি যেন খালি খালি লাগছে। জোরে শ্বাস নিচ্ছে। কি কষ্ট হচ্ছে। নন্দিনী তুর্যের দিকে ফেল ফেল করে চেয়ে রয়েছে, এই লোকটাকে মেরে একদিন জেলে চলে যাব, ওফ করলেও উনার মুখটা মলিন হয়ে যায় আর পুলিশের মতো জেরাও শুরু হয়। কি ঔষধ সব খাচ্ছ তো? নন্দিনী নিজের রাগটা গিলে বলল, হুম। নন্দিনী একা একা নড়াচড়া করতে পারে না। বড্ড ক্লান্ত হয়ে যায়। এই মাসের শেষের দিকে ডেলিভারির ডেট, ডাক্তার বলেছে মেয়ে হবে। তুর্য বেশ খুশি, দুটো মেয়ে হবে, তার বাবা ডাকে সব ভুলিয়ে দেবে।
তুর্যের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে নন্দিনী। তুর্য পরম আবেশে ওর মাথায় হাত বুলাচ্ছে। সোহাম আর স্বপ্নার আগমনে তুর্যের ধ্যান ভাঙ্গে। স্বপ্না নালিশ নিয়ে এসেছে নন্দিনীর কাছে। নন্দিনী ওদের দেখে উঠে যেতে নিলে সোহাম বাধা দিয়ে বলল, আরে শুয়ে থাক, আমি তো তোর ভাই বলেছিস, তাহলে লজ্জা কিসের? নন্দিনীর ভাইয়ের শখ পূরণ করেছে সোহাম। নন্দিনী বলেছিল আমার ভাই নেই, আমার ভাইয়া হবেন। সোহামও খুশি হয়েছে, তারও তো বোন নেই। তাদের ভাই বোনের মতোই সম্পর্ক গড়ে উঠেছে। সেদিনই যে দিন স্বপ্নার কাছে মাফ পেয়েছিল। সোহামটা বড্ড আদর করে নন্দিনীকে, করবে নাইবা কেন, এমন বোনকে না চায়। তবে এত রাতে আসার উদ্দেশ্য অন্য। স্বপ্না ঝালমুড়ি খেতে চেয়েছে, তা আনতে মনে নেই বলে এখন নন্দিনীর কাছে বিচার নিয়ে আসা। স্বপ্না মা হবে 4 মাস চলছে। তাই বায়নাটা বেশ ধরে। মাটির গন্ধ ভালো লাগে তাই রুমে টব এনে মাটি রেখেছে। নিজে রান্না করে আবার নিজেই গন্ধ বলে ফেলে দেয়। দাড়ি আরও যত আজব আজব কাণ্ডি করে। স্বপ্নার নালিশ শুরু, দেখো না নন্দিনী, তোমার গুণধর ভাই আমার জন্য সামান্য ঝালমুড়ি আনতে পারল না। নন্দিনী সোহামের দিকে তাকাতেই সোহামের ওর, আচ্ছা আমি কিছুক্ষণ আগে এসেছি, রাস্তায় একটা ঝালমুড়ির দোকানও পাইনি, এত রাতে কি ওরা আমার জন্য দাঁড়িয়ে থাকবে নাকি? দুজনের কথাই বুঝলাম, এখন কারো পক্ষ নিয়ে কথা বলাই চলবে না, কারণ উল্টো বিপদ হবে। নন্দিনীও নিজেকে বাঁচিয়ে তুর্যকে ধাক্কা দিয়ে বলল, আপনি সমাধান দিন না। স্বপ্না আর সোহামের নজর তুর্যের দিকে, কি সাজা ঘোষণা হবে সেই আশায়। তুর্য সেই বিপদেই ভাইয়ার কথাও ঠিক আছে, আর ভাবির খেতে ইচ্ছা করছিল। কিছু আর খুঁজে না পেয়ে সমাধান দিল, বাড়িতে বানালে কেমন হয়? তুর্যের কথায় সবাই অবাক, বাড়িতে কিভাবে? নন্দিনীর মাথায় হাত দিয়ে বলল, তোমায় এত চিন্তা করতে হবে না, আমি দেখছি। নন্দিনীকে কোন টেনশনে তুর্য নিতে চায় না, হক না যত ছোট্টি বা দুষ্টুমিতেই। খুব ভালোবাসে তো তার নন্দিনীকে খুব। নিজের প্রতিটা শ্বাসে নন্দিনীর নাম লিখা। স্বপ্না আর নন্দিনীকে বসিয়ে দুভাই গায়েব। আধা ঘন্টা পর হাজির হয়েছে নারিকেল মুড়ি, চানাচুর, চিনি, পেঁয়াজ, কাঁচা মরিচ বেশ করে দিয়ে মাখিয়ে এনেছে। স্বপ্না তো বেশ খুশি, দেখতে খুব লোভনীয়ই লাগছে। নন্দিনীকে উঠিয়ে বসিয়ে দিয়ে তুর্য খাইয়ে দিচ্ছে। স্বপ্না সোহামকে ইশারা দিয়ে বলল, দেখো কত যত্ন নেয়, তোমার মতো গরুর মতো না চিবিয়ে বউকে খাওয়াচ্ছে, কিছু তো নিজের ভাইয়ের কাছ থেকে শিখো। অনেক রাত আড্ডা দিয়েছে ওরা। আজকাল তো এত টেনশন নেয় না, সোহামের পিয়ে একটা পুরুষ রেখেছে, আর সেই ভুলটা যাতে না হয়। শিলা বেগম দিন রাত নামাজের পাটিতে বসে দোয়া করে যাতে দুই ছেলে ও তাদের সংসারের সব সালামত থাকে। তুলি তো আজকাল বেশ কথা বলে, মাম্মার তোমার পেটু এও বলো, বলো কেন, আমার পেটু তো ছোট। মাম্মাম আমার বোন কব আতবে। খুব পাকা হয়েছে। তুর্য আজকে যাবে নিলয়কে দেখতে, তাই সকাল সকাল রেডি হয়ে গেছে। আজ দেখবে নন্দিনীর ভালোবাসার মানুষটাকে। স্বপ্না আর নন্দিনী দুজন বসে টিভিতে গজল শুনছে, এমন সময় এগুলো শুনলে ভালো। শিলা বেগম রোজ ওদের ধরে টিভির সামনে বসিয়ে দেয়, আর অন্য সময়গুলোতে মোবাইলত আছেই। দুই ভাই যে যার কাজে। তবে বাড়ির বাহিরে তো কেউ গিয়ে দেখেনি। কে কি কাজ করছে নাকি? তুর্য আজ বিরাট একটা কেস জিতেছে। সবাই বাহ বাহ দিচ্ছে, কত রকমের উপাধি দিচ্ছে। তার কিছুতেই মন ভুলায়নি, কারণ জীবনের কেসে তো হেরে বসে আছি, তাহলে এই কেসগুলো জিতে কি হবে? কমা 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 কমা। দুপুর 2টা তুর্য বাড়ি আসেনি, নন্দিনীকে বলে দিয়েছে কিছু কাজে আটকে গেছে, সে যেন খেয়ে নেয়। তবে সে কোন কাজে আটকেছে চলুন দেখি। হাসপাতালের কেবিনে মরা মানুষের মতো পড়ে আছে একটা জীবন্ত লাশ। সেটা আর কেউ নয়, নন্দিনীর মন কাড়া প্রেমিক নিলয়। দরজায় নক করতেই নিলয়ের নজর পড়ল সালাম সাহেব ও তুর্যের দিকে। এটা যে তার নন্দিনীর স্বামী, সে চিনে, কতবার চুপি চুপি দেখে এসেছে। শুয়া থেকে উঠে হেলান দিয়ে বসে আছে তুর্যের সামনাসামনি। তবে দুজনেরই মনে হচ্ছে তারা একে অপরের চোখে অপরাধী। মাথা নত করে দুজনই বসে আছে। মুখে কিছু না বললেও ভিতরে বহু কষ্ট জমা পড়ে আছে। তুর্য চোখ তুলে তাকাতে পারছে না। হিংসা হচ্ছে নিলয়কে দেখে, আজ পর্যন্ত নন্দিনীর মনের ঘরে জায়গা পায়নি শুধু ওর জন্য, তাই কিছুটা জেলাস ফিল করছে। তবে নীরবতা তো একজনকে ভাঙতেই হবে। সালাম সাহেব আজ শুধু নীরব দর্শক, আর কিছুই নয়। কেমন আছেন? নিলয়ের প্রথম কথাটায় তুর্য কিছুটা বিচলিত স্বরেই ওর দিল, হ্যাঁ ভালো। আর আপনি? হু হু করে হেসে দিয়ে নিলয় বলল, আমি কেমন আছি, যদি ভালোই থাকতাম তাহলে আপনার সাথে কখনো দেখা হতো বলুন? তুর্য বেশ অস্বস্তি বোধ করছে, তবে কেন ডেকেছে তা তো জানতেই হবে নাকি। নিলয় হাসি থামিয়ে বলল, আরে ভাই রাগ হবেন না, জীবনে আর কখনো আপনার দেখা হবে না, তাই একটু রসিকতা করলাম আর কি। তুর্য শুধু মাথা নত করে ফ্লোরে চেয়ে আছে। নন্দিনী ভালো আছে তো? শুনলাম ও মা হবে। তুর্য মাথা নত করেই ওর দিল, হ্যাঁ ভালো, এ মাসের শেষ ডেট দিয়েছে। সব নর্মাল, আল্লাহ সহায় হলে নর্মালেই সব হবে।
নিলয় এবার উঠে পা দুটো নিচে হেলিয়ে বসে তুর্যের কাঁধে হাত দিয়ে বলল, হুম মেয়ে হবে শুনলাম, সব ঠিকই আছে, তা নামটা কি রাখবেন ঠিক করেছেন? তুর্য হালকা হেসে মাথা নাড়িয়ে নাওর দিলে নিলয় বেশ খুশি হয়ে বলল, যদি কিছু মনে না করেন তাহলে ওর নিধি এই নামটা রাখবেন, আর ভালো না লাগলে সমস্যা নেই। তবে একটা ইচ্ছা অপূর্ণ থেকে যাবে, ওর মেয়ের মুখটা দেখতে পাবো না বলে। না না ডাক্তার, তে বলল আরো কিছু দিন সময়। তুর্যের কথা শেষ করতে না দিয়ে নিলয় আবার বলল, হ্যাঁ তা হয়তো, তবে আমি চলে যাচ্ছি ইউরোপ। এখানে থেকে শেষ নিঃশ্বাস ছাড়তে ইচ্ছা করবে না, বড্ড লোভ হবে বাঁচার নন্দিনীকে দেখার, সেই লোভ আমায় মরতে দেবে না, তাই দূরে গিয়ে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব, ওখানের বাতাসে নন্দিনীর শরীরের গন্ধ থাকবে না ওর পিছুটান। আর এখানে সব জায়গায় যেন ওর গন্ধটাই পাই, তখন তো মরেও শান্তি হবে না আমার। কি পুরা কপাল আমার না, যার জন্য মরতে পর্যন্ত রাজি ছিলাম, আজ তাই হলো। তবে ও তো জানলই না, সারা জীবন আমায় প্রতারক বেঈমান বলেই জানবে। 6 দিন পর আমার ফ্লাইট, আমি সেখানেই চলে যাব, আমার বড় খালার কাছেই থাকবো যে কটা দিন বাঁচি। তুর্য ফেল করে চেয়ে দেখছে নিলয়কে, কত মহান মানুষটা সে, নিজে মরতে চলছে তবুও চায় ভালোবাসার মানুষটা কষ্ট না পাক। তুর্যের 2 হাত চেপে বিনতির স্বরে নিলয় বলল, ভাই কোন দিন যেন নন্দিনী আমার খবর না জানে, কোন দিনই না, যাওয়ার আগে চুপি চুপি ওকে একবার দেখে যাব, বাধা দেবে না তে? তুর্য আগের মতোই চেয়ে রয়েছে, সালাম সাহেবের চোখের পানিতে উনার শার্ট ভিজে এসেছে, তুর্যের বেশ কান্না পাচ্ছে, তবে কান্না করাটা এখানে বেমানান হবে তো, তাই হয়তো চোখ দিয়ে পানি ঝরছে না, তবে নিলয়ের প্রতিটা কথায় রক্ত ঝরছে বুকের মাঝখানটায়। নন্দিনীকে কখনো কষ্ট পেতে দিবেন না, কথা দিন না ভাই। ওর কষ্ট আমার সহ্য হবে না, আমি চাই সে সুখে থাকুক, ভালো থাকুক। আমায় সারা জীবন যাই বলুক না কেন, ওর কোন কষ্ট হলে কবরের মাটি সরুক বা নাই সরুক, আমার আওয়া ওর পিছু ছাড়বে না। আপনায় অনেক ধন্যবাদ আমায় দেখা দিয়েছেন বলে, সুখী হন আপনারা, নতুন অতিথি নিয়ে আজীবন সুখে থাকুন। আমার এই কামনা থাকবে। আরেকটা অনুরোধ, আমি চলে যাওয়ার পর মা বাবা তো দেশেই চলে আসবে, তখন মাঝে মাঝে উনাদের কাছে গিয়ে একবার দেখা করে আসবেন প্লিজ। আর সাথে আমার মামুনি মানে আপনাদের মেয়েকে নিয়ে যাবেন। নিলয়ের কথা তো আর সহ্য হচ্ছে না, তুর্যের কি করবে ভেবে না পেয়ে নিলয়কে জড়িয়ে ধরে বহুক্ষণ বসেছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে সোজা ছাদে গিয়ে বসে পড়েছে, কি করে এতটা সত্য আমি লোকাবো? হ্যাঁ নিলয়, তুমি অনেক মহান মানুষ, তোমার দেয়া নামটাই রাখবো আমাদের মেয়ের নিধি। হ্যাঁ নিয়তি তো সব কি খেলা খেললো বিধাতা সবার সাথে, নিলয়টার কি দোষ বা নন্দিনীরই আমার কাছ থেকে সাইমাকে নিয়ে নন্দিনীকে দিয়ে দিলে, তবে তার জীবন থেকেও তার ভালোবাসা কেড়ে নিয়ে। নন্দিনীর ছাদে উঠা বারণ, তবে তুর্যকে ফোন দিয়ে নিচে নিয়ে এসেছে। আজ উনাকে এমন দেখাচ্ছে কেন? উনার শরীর থেকে একটা গন্ধ পাচ্ছি, খুব পরিচিত গন্ধ, এই গন্ধটায় নিজেকে মাখিয়ে নিতে ইচ্ছা করছে, তাই দেরি না করে তুর্যকে জড়িয়ে ধরে সেই গন্ধ উপভোগ করছে। এই গন্ধের সাথে পরিচিত নন্দিনী, তুর্য নন্দিনীকে ছাড়িয়ে নিয়ে নন্দিনীকে রুমে শুইয়ে দিয়েছে। নন্দিনী তুর্যের দিকে চেয়ে আছে, চোখগুলো এত ফুলা কেন? কি হলো, খাবেন না নাকি? তুর্য মিষ্টি হাসি দিয়ে নন্দিনীর কপালে চুমু দিয়ে বলল, হ্যাঁ খাবো একটু পরে। তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। নন্দিনী বেশ খুশি হয়ে আয়েশ করে বসে বলল, কি দেখান না? ড্রেসিং টেবিলের পিছনে লুকিয়ে রাখা একটা পেন্টিং। নন্দিনীর কাছে আনতেই সে হা হয়ে আছে, আরে এটা তো আমি আপনি আর আপনার কোলে তুলি। আমার কোলে ছোট্ট একটা বাচ্চা, তবে বাচ্চাটার মুখ আঁকা নয় কেন? নন্দিনীর প্রশ্নের ওর কি দিবে? এটা দেয়ার জন্যই তো নিলয় ডেকেছিল, সে তো জানে না তার নন্দিনীর মেয়ে কেমন দেখতে হবে, তাই আঁকা হয়নি। নন্দিনীর ধাক্কায় তুর্যের হুঁশ হয়। নন্দিনীর কাছে পেন্টিংটা দেখিয়ে বলল, আরে আমাদের মেয়ে দেখতে কেমন হবে তা জানা নেই তো তাই। আর মেয়ে হলে কি নাম রাখবে? নন্দিনী হাসি দিয়ে বলল, আপনিই বলুন না। বলবো, খুব জলদি বলবো। বলেই রুম ছেড়ে চলে গেল। নন্দিনীর হাসির পিছনে লুকিয়ে আছে একটা কষ্ট, যা আজ তুর্যকে দেখার পর থেকে পাচ্ছে, উনার শরীরে যেন অন্য কারো গন্ধ মেখে এসেছে, আর এই পেন্টিংটা দেখলে মনে হবে কেউ তার ভালোবাসার সমস্ত অনুভূতি দিয়ে বানিয়েছে। এটার মাঝেও পরিচিত একটা গন্ধ বিরাজমান। কমা 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 3 দিন হলো নিলয়ের সাথে দেখা করেনি, আর ওর সাথে দেখা করলেই বুকের ভিতরটা কেউ যেন দুমড়ে মুচড়ে দেয়। তবে নিলয়ও আর আসতে বলেনি, যে জন্য ডেকেছিল তা তো দেয়া হয়েই গেছে। কোহিনূর বেগম আজ 3 দিন ধরেই সালাম সাহেবের সাথে কোন কথাই বলে না। কেন বলবে, নিজের স্ত্রী হওয়া সত্ত্বেও এত কিছু কেন লুকিয়েছে আমার কাছ থেকে? সেদিন ছাদে সালাম সাহেব আর তুর্যের সমস্ত কথা শুনে নিয়েছিল কোহিনূর বেগম, আর তারপর চুপি চুপি হাসপাতালেও গিয়েছিল সালাম সাহেবের পিছু নিয়ে। সবটা জেনে উনি বেশ ধাক্কাই খেয়েছে।
এখন যদি কোনভাবে নন্দিনী জানতে পারে নিলয় কেন এমন করেছিল তাহলে সব ছেড়ে নিলয়ের কাছে চলে আসবে, তা সে কবরেই থাকুক না কেন। এত বড় সত্যিটা কেন লুকিয়ে রেখেছে, এখন শুধু ভয় নন্দিনীকে নিয়ে সে সব জেনে উল্টা পাল্টা না কিছু করে বসে। 2 দিন পার হয়ে গেল আরও। সালাম সাহেব অফিস যায় না, শুধু রুমে বসে থাকে। সকাল সকাল নন্দিনী আর স্বপ্না বাহির থেকে হেঁটে এলো আর গল্প করতে করতেই ভিতরে ঢুকল। তুর্য আজ ঘুম থেকে উঠেনি, রোজ তো ওদের সাথেই যায়, তবে আজ যাওয়ার ইচ্ছা ছিল না। রাতের ফ্লাইটে নিলয় দেশ ছেড়ে ইউরোপে পাড়ি দেবে, তারপর কখন জানি ওপারের পাড়ি দেওয়া সময় হয়, আর সবটা কেউ জানতেও পারবে না। তবে সবকিছুই নষ্ট হলো একটা ফোন, হ্যাঁ একটা কল আসলো। কলটা রিসিভ করে নন্দিনী শুধু হ্যালো বলেছে, বাস আর কিছুই বলা হলো না। তুর্যের কাছে গিয়ে নন্দিনীর দাবি আজকেই নাকি সিজার করিয়ে নেবে। তুর্য বেশ অবাক, কেমন কথা, সব তো নর্মাল, তাহলে সিজার কেন? আর কিছু দিন পর না হয়? নন্দিনীর শরীরের সমস্ত জোর দিয়ে চিৎকার করে বলল, আজকেই আমার মেয়ে দুনিয়ায় আনতে চাই, আজকেই বলে তুর্যের শার্টের কলার চেপে ধরে বললে, কি হলো দিন না আজকে আমার মেয়ে আনতে। তুর্য কি বলবে তা বুঝতে পারছে না, তবে বেশ কিছু একটা আইডিয়া করতে পারছে। যদি তাই হয় তাহলে খুবই খারাপ সংবাদ বয়ে আনবে। আর তার সব সাজানো সংসারটাকে নছনছ করে দেবে। সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের সামনে। একটু আগেই নন্দিনীকে ভিতরে নেওয়া হয়েছে, ডক্টর ফারহানাই অপারেশনটা করবে, তবে বারণ করেছিল নন্দিনীকে যে নর্মাল ডেলিভারি সম্ভব তাহলে। নন্দিনী কারো কথা শুনেনি, তার একটাই কথা, আজকেই আমার মেয়েকে দুনিয়ায় আনবো বাস। তুর্য পেরে উঠেনি নন্দিনীর জিদের কাছে। এত জিদ করে কেন যে মেয়েটা, আল্লাহ জানে, পেটেরটা এমনই হয় নাকি। সালাম সাহেব, কোহিনূর বেগম, শিলা বেগম, স্বপ্না, সোহাম সবাই উপস্থিত সেখানে। বড় জেঠু আর জেঠিমারাও আসছে, রাস্তায় আছেন। অপারেশন থিয়েটারে ঢোকার আগে তুর্যের কলারটা চেপে ধরে নন্দিনী রাগী লুক নিয়ে বলে গেছে, আমার যদি কিছু হয় তাহলে আবার বিয়ে যেন না করা হয়। এত টেনশনের মধ্যেও সবার মুখে হাসি ফুটেছিল, কি বাচ্চামু কথাই না বলে নন্দিনী। তুর্য নন্দিনীর মাথায় নিজের মাথাটা টুকা দিয়ে উহুম করব না। নন্দিনী হালকা হাসির ভাব নিয়ে বলল, এমন তো বলবেনই, আপনি তো চানি আমি মরি। আপনার সাইমা মরার পরও তো বিয়ে করতে চাননি, তারপর আমি এলাম, আমিও আপনার জীবন হয়ে গেলাম, এবার আমি গেলে হয়তো অন্য কেউ চলে আসবে। একেইতে এত টেনশনে হাত পা কাঁপছে নন্দিনীর, যেন কিছু না হয়, তাও সে বারবার মনে করিয়ে দিচ্ছে। নন্দিনী ভিতরে ঢুকতে গিয়েও আবার ফিরে এসে তুর্যকে জড়িয়ে ধরে বলেছে, কিছু হবে না, আমার অযথা টেনশন নিবেন না, দেখবেন আমি আর আমাদের মেয়ে সুস্থ ফিরব। নন্দিনীর এই ভরসা দেয়ায় তুর্যের মনটা কিছুটা হলেও হালকা হয়ে এসেছে। ঘণ্টা খানেক পর শিলা বেগমের কোলে কান্না করেই যাচ্ছে এক অবুঝ শিশু, মায় নার্স এনে কোলে দিয়ে গেছে। নন্দিনীও সুস্থ, কেবিনে শিফট করতে একটু সময় লাগবে, শুধু বাচ্চাটাকে দিয়ে গেছে। সবাই আদরে আদরে ভরে দিচ্ছে। তুর্য দূর থেকে মেয়েকে দেখে আবার নন্দিনীকে দেখার আশায় দাঁড়িয়ে আছে। তুর্য আর নন্দিনীর মেয়ে হয়েছে। কোহিনূর বেগমের চোখের পানিতে 2-1 জন ভেসে যেতে পারে, উনাদের এক মায় মেয়ের অংশ এই পিচ্ছিটা, দেখতে হুবহু নন্দিনীর মায়াবী মুখটা, তবে তুর্যের থুতনিতে একটা ছোট্ট তিল আছে, সেই তিলটা নিয়ে এসেছে মেয়েটা। তুলি সবাইকে বাধা দিয়ে বলল, ও আমার বোন, আমি ওকে কোলে নিব, বাবাই দাও না বোনকে। এমন তুতলা তুতলা কথায় সবার মন ভরে যায়। কোহিনূর বেগম তুলিকে কোলে নিয়ে বলল, ও তো এও ছোট্ট, আগে বড় হক না, তারপর তুমি নেবে। কখন থেকে তুলি তার ছোট্ট বোনটাকে দেখেই যাচ্ছে, এতক্ষণ শুধু কেঁদেই যাচ্ছিল, তবে তুলির দিকে ফেল ফেল করে চেয়ে রয়েছে। অবাক করা কাণ্ড এটা ছিল, এই মায়ে জন্ম নেয়া ছোট্ট শিশুটা কি করে তুলির আঙ্গুলটা ধরে রেখেছে। সবাই বেশ করে বলা বলি করছে, দুই বোনের ভালোবাসা কেউ বুঝবে না, নয়তো কারো কোলে শান্ত হয়নি, এখন বোনকে দেখে কি সুন্দর তাকিয়ে আছে দেখো না। তুলি তো সেই তুতলা তুতলা কথা বলেই যাচ্ছে, তা তো এই ছোট্ট শিশুটা কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর নন্দিনীকে কেবিনে শিফট করা হয়েছে। তুর্য নন্দিনীর হাতটা চেপে ধরে তাকিয়ে আছে। নন্দিনী তুর্যের দিকে তাকিয়ে বলল, কি হলো, কাঁদছেন কেন? আমাদের মেয়েকে তো একবার দেখান। শিলা বেগম বাচ্চাটিকে নন্দিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও বৌমা তোমার মেয়ে। নন্দিনী বাচ্চাটিকে না দেখেই তুর্যকে বলল, নিয়ে যান ওকে। ওর কাছে নিয়ে যান, যে ওর নাম ঠিক করে রেখেছে, যে ওকে দেখতে না পারার সুখে ভুগছে, যে নাকি ছবির সব অংশ পূরণ করেনি, ওর কাছে নিয়ে বলুন ছবিটা পরিপূর্ণ করতে। সেই বেঈমানকে গিয়ে বলুন, আমি এত অকৃতজ্ঞ নই, দেখে যেতে দিন তার নিধিকে। কেউ না বুঝলেও নন্দিনীর পরিবার আর তুর্য বেশ বুঝতে পেরেছে নন্দিনী কার কথা বলছে, কার জন্যই এত তুর জোর নিজের মেয়েকে দুনিয়ায় আনার জন্য। তবে কি করে সবটা জানল?
কমা কমা উপরের ফ্লোরে নিলয় বসে আছে, তার ডাক্তাররা সকল প্রসেস শেষ করে কাগজ বই তার মা বাবাকে দিয়ে দিল, কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্সে করে তাকে এয়ারপোর্টে পাঠানো হবে। কমা কমা দরজার বাহিরে কারো কান্নার শব্দে সবার নরজ পড়ে বাহিরের দিকে। তুর্যের কোলে একটা ছোট্ট শিশু কান্না করছে। তবে কার সেটাও সবাই বুঝতে পেরেছে। নিলয় বিছানা ছেড়ে ছুটে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে আদরে ভরে দিয়েছে। ওকে নিয়ে এখানে কি করে এলেন আর? নন্দিনী নিলয়ের বিচলতা দেখে তুর্য নিলয়ের কাছে এসে বলল, চিন্তা নেই, আপনাকে শেষবারের মতো দেখাবে বলে সে আজ দিয়ে পাঠিয়েছে। নিলয়ের চোখের পানিতে বাচ্চার কপাল ভিজে গেছে। তুর্য ঝটপট করে নিধির কপালটা মুছে দিয়ে বলল, ভয় নেই, সে ভালো আছে, যার ভালো থাকার কামনায় আপনি তিলে তিলে শেষ হচ্ছেন। কমা কমা তুর্য নন্দিনীকে বলেছিল নিলয়কে একবার দেখবে কিনা। নন্দিনী সোজা ওর দিল, কখনো না, সে আমার উপর ভরসা রাখতে পারেনি, নিজের সবটা লুকিয়ে চোরের মতো ঘুরে বেরিয়েছে, তাকে সেভাবেই থাকতে দিন, আমি চাই না আর ওর মুখ দেখতে, ওকে গিয়ে বলে দিন আমি বেশ আছি, খুব ভালো। কমা কমা নিলয় চলে গেছে, বহু আদর করেছে নিধিকে আর বেশ খুশিও হয়েছে তার নন্দিনীর মেয়েকে দেখতে পেয়ে, আর তার দেয়া নামটাই রেখেছে তারা। কমা নন্দিনী নিঃশব্দে কাঁদছে। তুর্য চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না, আমার জন্য নয়, যার জন্য কাঁদছো তার জন্য হলেও শান্ত হও প্লিজ। কোহিনূর বেগম তুর্যের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, কারণ তিনি পারেননি সবটা লুকাতে, সব বলে দিয়েছে নন্দিনীর কাছে। তবে ভালো করেছেন মা, এটা খুব ভালো হয়েছে, নয়তো সবার বুকে তো একটা পাথর চাপা থেকেই যেত। কমা 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 6 মাস হয়ে গেছে নিধি ও ধীরে ধীরে বসতে শিখছে, তুলি তো নিধিকে চোখে হারায়, মনে হয় এটা ওরই মেয়ে, বোনের জন্য এত দরদ খুব কমই দেখা যায়। নন্দিনী এখন নিলয়ের কথা মনে হলে কাঁদে না, বরং হাসে, খুব হাসে, কি মানুষটা ছিলে সে, নিজের সবটা দিয়ে শুধু ভালোই বেসে গেছে, বিনিময়ে কিচ্ছুটি চায়নি, আর চেয়ে রয় তার আঁকা ছবিটার দিকে। কে জানে এখনো ওর শ্বাসটা চলছে কিনা, নাকি আর নেই। তবে মনের ভিতরে একটা আশা বাঁধা, হয়তো সে ফিরে আসবে, আমার এসে জীবনে দেখা দিবে। সত্যি কি এমনটা হবে? নাকি সব মিথ্যা আশাই রয়ে যাবে? নন্দিনী নিলয়কে দেখতে না চাইলেও শেষবার চুপি চুপি ওকে দূর থেকে দেখে গেছে নিলয়, তা নন্দিনীও বেশ বুঝতে পেরেছিল, কারণ নিলয়ের শরীরের যে একটা গন্ধ আছে তাতে কখনই ভুলার নয়, আর সেই গন্ধটা সে খুব কাছ থেকেই পাচ্ছিল। কমা তুর্য রোজ সকালে 2 মেয়েকে নিয়ে না হেঁটে আসলে তার দিনটাই ভালো যায় না। নন্দিনী আজকাল বেশ ব্যস্ত, স্বপ্নার ছেলে হয়েছে 1 মাস হলো। তাই ও তো কোন কাজ করতে পারে না, তাই পুরো সংসারটাকে নিজেই সামলাচ্ছে। স্বপ্নার ছেলের নাম রেখেছে রাহুল, বেশ দেখতে হয়েছে বটে। পুরো বাবার মতো। সালাম সাহেব তার সমস্ত সম্পত্তি, বাড়ি গাড়ি যা আছে সব তুলি আর নিধির নামে সবটা লিখে দিয়েছে। তুর্য বার মানা করা সত্ত্বেও এমনটা করেছে। সালাম সাহেব তুর্যকে বলেছে, তাহলে এগুলো কি করব? আমার মেয়ে সব পেত, আর তারপর ওরা, আমার নাতিনরা, আর আমি তাদের দিয়েছি আমার 2 নাতিন, বড় আদরের গোতাই। তুলির আসল নানা নানি আসলে পরিচয়টা দেয় না, বলে অনেক দূরের আত্মীয়, তোমার নানা নানু হই। তুলিও তাই মানতে শুরু করে, তবে নিউইকে দুচক্ষে দেখতে না পারলেও মুখে কিছুই বলে না। কত কিছুই আনে, তবে নিধিকে দেয় না, সব তুলির জন্য। আর এদিকে নন্দিনীর মা বাবা কত আদর করে তুলিকে, দুজনে নিজের নাতিন মনে করে। কমা কমা বছরের চাকা বেশ ঘুরছে তো। সব তো ঠিকই চলছিল। তুর্য বেশ চঞ্চল হয়ে গেছে, নন্দিনীকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নন্দিনীও বেশ বুঝতে পারছে হয়তো কোন বায়না আছে, তা কি বলে ফেলুন না। আচ্ছা শুনো না, তুলি তো 6 বছর হয়ে গেছে, আর নিধিও বেশ বড় হয়েছে, 4 বছরে ডাকা ডাকি করছে বটে। তা চলো না ওদের একটা ভাই এনে দেই। নন্দিনীর চোখ গরম হয়ে এসেছে কি? আরে রাগ হও কেন, ওদের খেলার সাথী আর কি। নন্দিনী তুর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বলল, হ্যাঁ কেন নয়, ওদের খেলার জন্য একটা, আবার ওটার খেলার জন্য আরও একটা, তাই তো। তুর্য খুশিতে লাফাতে লাফাতে বলল, আমার কোন আপত্তি নেই। কিল ঘুষি, কোন দিন না খেয়ে ঘুমিয়েছন? তুর্য হাসি দিয়ে বলল, আরে ঘুমাবো তো, আগে আদর করব তারপর ঘুমাবো। না হয়। কমা কমা তুলির আত্মা নিধি, সে যা চায় সবটা লুটিয়ে দেয় তুলি। শিলা বেগম বেশ খুশিও হয় 2 বোনের ভালোবাসা দেখে। তবে 2 বোন রাহুলকে জামাইর দেয়, রাহুলটাও বেশ পাজি হয়েছে, ঠিক তার বাবার মতো। সোহাম নিধি আর তুলিকে খুব আদর করে, রাহুলের মতোই, ওরা তো তারই সন্তান। নিধি যতটা চঞ্চল ততটাই তুলি শান্ত, নিধি রাহুলের চুল ছিঁড়ে না এমন দিন নেই। তবে রাহুল কারো কাছে বিচার দিয়ে কোন ফল পায় না, নিধি তো স্বপ্নার আদরের মণি। একদিন তুলির পছন্দের পুতুলটা নিধি নিয়ে ছিঁড়ে ফেলেছে দিয়েছে। তুলিও খুশি, রাগ হয়নি, তুলি এটা কাউকে উঠে দেয় না, তবে নিধির জন্য অন্য কথা। সে বলে, সব দিয়ে দেব আমার বোনতর, যা চাই আমি সব দিয়ে দেব, বললে আমার কলিজাটাও। সালাম সাহেব তুলির মাথায় হাত দিয়ে বলল, দিবি তো তুলি?
অবুঝ তুলি সালাম সাহেবের দাড়ি ধরে বলল, হ্যাঁ নানা হ্যাঁ। এই তুলির ভালোবাসা না ওর কান্নার কারণ হয়। না জানি নিধির কোন খেলায় দুই বোনের জীবনে খেলে। কমা কমা তুর্য অফিস সেরে সেই আবার একই প্রশ্ন, এই নন্দিনী বলো না আমাদের ছেলেটা কবে আসবে? সে তো তরকারি নাড়া রেখে তুর্যের পিছনে ছুটছে, আজ পেলে খুন করে দেব। তুর্য নন্দিনীকে ঝট করে কোলে তুলে বলল, এবারও জড়ি করতে হবে বুঝেছি। বলেই রুমে নিয়ে গেল। রুমে দরজা লক করতেই নন্দিনী তুর্যের কলার চেপে বলল, একদম কাছে আসা চলবে না কিন্তু। হা হা হা, কাছে টেনে এনে আবার দূরে যেতে বলছো? এই দাও না একটা ছেলে। দুটো মেয়ে, একটার নামও আমি রাখতে পারলাম না, একটা মাতো আরেকটা নিলয়। তাহলে আমি? তুর্যের এত আবেগ দেখে নন্দিনী ওর কাছে এসে বলল, তাহলে তো দিতেই হয় একটা ছেলে এনে। এই বলে তারা ছেলে আনার কাজে ব্যস্ত হয়ে গেছে। সমাপ্ত।